ফেমাস কফি হাউস, না না নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড় পোকার কামড় আর এরকম করে যাচ্ছি, আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলছি, আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হাও বলে। তারপরে আমি বললাম, বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়ার সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে। 21শে অক্টোবর রিলিজ হতে চলেছে এই ছবির আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা। 16 বছর না বাবা, 15 না 16, 16 বছর, আমি জানি 16 বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে। তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমি ভেবেছিলাম বাবা যদি, আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো, কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না, সেটা পুরোটা বাবার মুডের ওপর। কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে, এবং ঠিক যেভাবে যে কারণে আমার গল্পটা ভালো লেগেছিল একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে। আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা, আরো বেশি বাবা বলবে। আমি বলবো নাকি? একদম গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে। ভাই বোনের গল্প, কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয়, যে কোন রকম লোভ না, যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে, না লোভ না, কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে, ওখানে আমার বাবা থাকতো, মা থাকতো। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব, আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব। এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে রেখেছে। আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার, সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলিতে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, কারণ আমি চাই সব মানুষ মিলেমিশে একসঙ্গে আনন্দ করে থাকুক, সেটাই আমার ব্যক্তিগত মানে। আর এই ছবি বোধহয় 15-16 বছর পরে যখন আমাকে বললো ছবিটা, আর লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার আছে, সেখানে পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না, কিন্তু খুব ইজি ব্যাপার। কিন্তু কথা হলো ও ভয়ানক কিন্তু স্ট্রিক্ট টাইপের, আর ভীষণ অনেস্ট, 100-র মধ্যে 100 অনেস্ট। আমার যদি সবকিছু লোকসান হয়ে যায়, লোকসান হোক, কিন্তু অনেস্টে আমি ছাড়বো না, আমি আমার জায়গায় থাকবো। এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি.কে. লাহা আমি করে খুব খুশি হয়েছি। আর এই অনেকদিন বাদে একটা 100-র মধ্যে 100 বাংলা ছবি দেখলাম। মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার, বাংলা সেন্টিমেন্ট, বাংলা চাল চলন। আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে করে পছন্দ হয় না। ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে, নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় না কখনো। তো এইটা কিন্তু 100-র মধ্যে 100টা বাংলা ছবি হয়েছে, অসম্ভব ভালো, সব বড় বড় অসাধারণ অ্যাক্টরের সঙ্গে কাজকর্ম করেছি। ইন্দ্রজিৎ আছে, ইনি আছেন, সমর্থ আরো। তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আর ছবি অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, বলে রাখলাম একদম পরিষ্কার, কোনো এই ব্যাপার নেই। তো সোজা ছবিটা আমার ধারণা অসম্ভব আপনাদের ভালো লাগবে, দেখবেন, অবশ্যই দেখবেন। অনির্বাণদা, তোমার বাড়িতে কি প্রচুর লয়ার টয়ার আছে? না, তাহলে তোমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। কেমন ছিল একটু প্লিজ? হ্যাঁ, আমাকে যখন প্রথম ফোন করে গল্পটা বললো, একটা সামারি বলেছিল, তারপরে স্ক্রিপ্ট শুনতে আসতে বললো, আমার খুব ভালো লেগেছিল যে ব্যাপারটা। দেখো, ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ, এটা তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি, সেটা ওদের মানে সদীপের গুণ, যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে। যেমন ভাই আর দাদা, বোন আর দাদা, তাদের মধ্যে তো এটা চলছে, কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়াক্ট করছে, দাদার ওয়াইফ বা যে বোন, তার হাজবেন্ড,
তারা এই সিচুয়েশনগুলোতে কিভাবে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে। প্রত্যেকটা চরিত্রের অনেক লেয়ার রয়েছে। ইভেন আমরা দুজন, আমার এটা একটা সৌভাগ্য যে আমি রঞ্জিত বাবুর সাথে কাজ করবার সুযোগ পেয়েছি, এবং ছবিতে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন আমরা প্রতিপক্ষ। হ্যাঁ, তো সেইটা করবার আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ টিমকে, এবং খুব ভালো লেগেছে কাজ করে। এবং কোনো চরিত্র একমাত্রিক না, প্রত্যেক চরিত্রকে নানাভাবে দেখবার একটা সুযোগ ঘটেছে, যেটা আমাদের অভিনেতাদের জন্য খুব আনন্দ দেয়, যে একটা চরিত্র মনোলিথিক না হয়ে যায়, একমাত্রিক না হয়ে যায়। সেইটা খুব আমরা তৃপ্তি পেয়েছি। আমি তো আমার কথা বলতে পারি, আমার ধারণা ছবিটা সবার খুব ভালো লাগে। আমি একটু ইন্দ্রজিৎদের কাছে আসবো। ইন্দ্রজিৎ দা, প্লিজ একটু তোমার চরিত্রটা নিয়ে যদি বলো। আমার চরিত্র, সবাইকে শুভ বিজয়। ছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল, কারণ আমরা যদিও আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই, কিন্তু আমরা একসঙ্গে এতটাই, আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, অথচ এতটা ভালোবাসা, যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট, যেখানে দাদার জায়গায় দাদা ঠিক, বোনের জায়গায় বোন ঠিক, কিন্তু দুজনেই এক চুলও নড়বে না, অ্যাডজাস্ট করবে না, কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি, কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে লেখা, শুধু আমার ক্যারেক্টারটা নয়, যেটা কিছুক্ষণ আগেই অনির্বাণ বললো, যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি, কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে, বা কতটা বেদনা, তার কতটা দুঃখ, বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো, তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে, আমার খুব ভালো লেগেছে গো। আমি মানে একটা দুটো লাইনে, এখন অনেকের অনেক কথা বলার আছে, আমারও অনেক কথা বলার আছে, এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে, কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি। তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করব যে তোমার কি ছবিটা করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই? না, থ্যাংক গডের ব্যাপারটা মনে হয়নি, কারণ দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয়। ভগবান করুক যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগ্যাল কেসের দিকে যাবে, যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে, শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম, শেয়ার করার জায়গাটা হচ্ছে না। তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য, কিন্তু সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই, যেরকম বাবা বললেন, আমারও একই প্রার্থনা, যেন ভাই বোনদের বা দাদা বোন কারোর মধ্যে কারোর যেন মান অভিমানের লড়াই যেন না থাকে, তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল। থ্যাংক ইউ। হ্যাঁ, সেরকম তো হয়েছে, কারণ আমার নিজের লাইফের কথা তুমি বলছো। আমার নিজের লাইফে হ্যাঁ কিছু কিছু জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয়, যেখানে দ্বন্দ্ব হয়, মনে হয় করব কি করব না, কিন্তু মন যেটা বলে, বা আমি ভীষণ ইনস্টিংক্টে বিশ্বাস করি। ইনস্টিংক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংক্ট আছে। ইনস্টিংক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো, তাহলে সে বলে, আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও তাহলে ও কথা বলতে বন্ধ করে দেয়, সেটা আমার বিশ্বাস। তো তাই জন্য আমি ইনস্টিংক্টে বিশ্বাস করি, ইনস্টিংক্টের কথা শুনি। তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না, কারণ আমি ইনস্টিংক্টেই চলি। থ্যাংক ইউ।
কোয়েলতে একটা প্রশ্ন আছে, আমি আর্টিস্ট থেকে সাগর বলছিলাম। বলছি এত বছর পর আবার বাবার সাথে কাজ, কতটা নার্ভাস ছিলে? একই প্রশ্ন রঞ্জিত স্যারের কাছে। অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি। আমি যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু, তখন ওর জন্য আমার পার্টটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছে, ওই জাজমেন্ট করতে গিয়ে। তো সুতরাং ভীষণ মুশকিলে পড়ছিলাম। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এখন আর সব ব্যাপার নেই, এখন শুধু চরিত্র নিয়ে থাকে। ও অ্যাকশনের মধ্যে এখন নার্ভাস নয়, আমিও অ্যাকশনের মধ্যে এখন নার্ভাস নয়। এর মধ্যে একটা কথা বলবো প্লিজ, ভাগ্যিস বাবা মনে করে দিলেন। নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেবো, কারণ মানে একটা কান্নার সিন, তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন, বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন, তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি, তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন। আর একটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস, সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো। কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস, না নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড় পোকার কামড় আর এরকম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হও বলে। তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়ার সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, মানে আপনারা শুনলে চমকে যাবেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। কারণ আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম, মোর দ্যান 200 পিপল। 7-8টা বাড়ি আছে কানেক্টেড, সব ভেতর কানেক্টেড, সবগুলো নিয়ে মল্লিক বাড়ি। তো ঠাকুরদা 1860 সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়, since then we are staying in ভবানীপুর, ওইরকম। তো অত সেইটা কমতে এখন অনেক কমে গেছে জায়গায়। তো আমাদের ভগবানের আশীর্বাদ, ইটস এ ব্লেসিং অফ গড, আই টেল ইউ। শিক্ষাটা বাপ ঠাকুরদাদের শিক্ষাটা, ইটস এ ব্লেসিং অফ গড, আই রিপিট করছি, যে ভীষণ ভালো শিক্ষা ছিল আর খুব মিলেমিশে থাকার। আমরা ফান্ডামেন্টালি দেখুন, এই যে 5টা আঙুল তো সমান না, 5টা আঙুল, এর লেখাপড়া বেশি, এর টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়তো হয়, কিন্তু যখন আমরা থাকতাম 5টা আঙুল সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক, কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার, একরকম ছিল। তো এইভাবেই আমাদের ফ্যামিলি চেঞ্জ হয়, যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি, ইট হার্টস প্রচন্ড রকম দুঃখ লাগে। একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে, তো হতে পারে সমান নেই, তোমার সমান নেই তো কি হয়েছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে।
ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এক নাকি সবাই এক লাইনে ভাবছে তা মোটেই নয়, কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি সেরকম জায়গায় যায়নি। আরো ধরুন একজন ভুল করছে, আরো তিনজন আর অন্যজন আছে তারা তাকে বুঝিয়ে দিল, না তুই কাজটা মোটে ঠিক করছিস না। যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে, একরকম জায়গা আছে যার যে এটা মেনে নেয় যে হ্যাঁ সত্যি আমি 4 জন মিলে বললাম না তোমার কাজটা মোটে ঠিক হয়নি, এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি মানে, আর এই গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকিং ফর গ্রান্টেড, আমার যে মেয়ে না চরিত্রটার কথা বলছে, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা ওখানে কাটিয়েছে, তার একটা সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছো, তার নলেজ ছাড়া তুমি বাড়িটা, তুমি তার কনসেন্টটা নাও, ওইখানে আটকে গেছে। না আমার যে কোটি টাকা প্রপার্টির দাম, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট, আই এম ইন্টারেস্টেড ইন মাই সেন্টিমেন্টস। আমার বাবা মা আছে, এই যে জায়গাটায় খুব সুন্দর কাজ করেছে যারা লিখেছে, দুজনই, সন্দীপ তার নাম বল তুই, হ্যাঁ চিকি অন্নপূর্ণা, আচ্ছা সদীপা চিকি, মাফ করবেন আমাকে, আমি আজকাল একটু ভুলে যাই। আচ্ছা, তো এত সুন্দর কাজ করেছে, লিখেছে এত সুন্দর ভাবে, কাজ করেছে এত মানে এত অনেস্টি আছে কাজের মধ্যে। অনেকদিন দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি। নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন, দীর্ঘদিন ছেড়েও দিয়েছি। অনেকে বলে দাদা এক একটা করে বলে 5-10 বছর অন্তর এক একটা করি। খুব একটা ছবি করার একটা ইচ্ছেও এখন আছে, যে সেরকম কিছুটা মিলে মিশে আর কি। এখন মনে হয় ছাড়ো আরো অনেক জিনিস আছে দেখা, সেটা নিয়ে যাচ্ছে না। তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম, এই চরিত্রটা এই ভাই বোনের মানে এত সুন্দর ভাবে পোট্রে করেছে। দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক। ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি, তার ছেলে মেয়ে আছে, তার প্রপার্টি নিডস মানি। আর মেয়ের কাছে এরকম না দরকার, কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি, ও টাকার দরকার, সেন্টিমেন্ট দরকার, এই দুটো নিয়ে লেগে গেছে। একজনের সেন্টিমেন্ট, একজনের টাকার দরকার, তার প্রপার্টি, তার ছেলে মেয়ে আছে, বউ অসুস্থ, এইসব ব্যাপারটা একবার জন্য। তো ইটস বিউটিফুল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি আমি ভগবানের সকলের কাছে কামনা করছি, আর কোনো ভাই বোনের যেন ঝগড়াঝাটি না হয়, কোনো ভাইয়ের যেন ঝগড়া না হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি, সেটাই যেন হয় সকল বাচ্চাদের জন্য বলছি। আমার মনে হচ্ছে বাবা পুরো গল্পটাই বলে দেবেন, গড় করে এমন বলতে শুরু করেছেন, মনে হচ্ছে গল্পটাই বলে দেবে। অ্যাকচুয়ালি না আলাদা করে জিজ্ঞেস করার আমার মনে হয়, কারণ যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি, তাই জন্য বাবা মোটামুটি যে উত্তরগুলো দেবেন একই রকম ভাবেই আমি উত্তরটা দেবো, হয়তো আমার বলার ধরন আলাদা হবে। কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয়, আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি, এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন। সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি, তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয়।